নমস্কার বন্ধুরা, নতুন করে ভাবা ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী নিয়ে কিছু অজানা কথা। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবীদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মজয়ন্তী। 1268 সালের 25শে বৈশাখ তিনি জন্মগ্রহণ করেছিলেন কলকাতার বিখ্যাত জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা ছিলেন সারদা দেবী। ছোটবেলায় বিভিন্ন স্কুলে তাকে ভর্তি করা হয়েছিল বিদ্যা অর্জন করবার জন্য, কিন্তু শিশু রবীন্দ্রনাথের কাছে চার দেওয়ালের আবদ্ধ বিদ্যালয় ভালো লাগেনি। তিনি প্রথাগত শিক্ষা আবদ্ধ বিদ্যালয়কে মনে করেননি। বাড়ির অনুকূল পরিবেশে তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সান্নিধ্যে তিনি পেয়েছিলেন প্রকৃত শিক্ষা। কবিগুরু প্রাচীন ভারতবর্ষের তপবনে যেরকমভাবে শিক্ষাদান হতো সেই সম্পর্কে খুবই আগ্রহ ছিলেন এবং সেই আদর্শকেই জীবনে গ্রহণ করেছিলেন। পরবর্তী সময়ে পরিণত বয়সে তিনি শান্তিনিকেতনে একটি আশ্রমিক বিদ্যালয় গড়ে তুলেছিলেন। প্রকৃতির মুক্ত আঁচলে বসে তিনি ছাত্রছাত্রীদের শিক্ষাদানের পক্ষে পক্ষপাতী ছিলেন। তিনি এখানে শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন গুরুদেব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তার সবথেকে বড় পরিচয় তিনি কবি। বাংলা সাহিত্যের প্রতিটি শাখাতে রয়েছে তার উজ্জ্বল উপস্থিতি। খনিকা, সোনারতরী, পূরবী, চিত্রা, মানসী, গীতালি, গীতাঞ্জলির মতন অজস্র কাব্য কবিতা, আবার ডাকঘর, রাজা, রক্তকরবী, বিসর্জন, মুক্তধারা প্রভৃতি অসামান্য নাট্য সম্ভার, গোড়া, চতুরঙ্গ, ঘরে বাইরে, বউ ঠাকুরানীর হাট প্রভৃতির মতন অসাধারণ উপন্যাস, দান প্রতিদান, ছুটি, শুভা, পোস্টমাস্টার, দেনা পাওনা, অতিথির মতন অসাধারণ ছোট গল্প, যেগুলি বাংলা সাহিত্যকে করেছে সমৃদ্ধ। শিক্ষা, দর্শন, রাজনীতি, সমাজনীতি, বিজ্ঞান প্রভৃতি বিষয় নিয়ে লিখেছেন কবি একাধিক প্রবন্ধ। আর সঙ্গীত, এখানে তো তার কোনো তুলনাই করা যায় না। রবীন্দ্রসঙ্গীতের বিশাল সমুদ্র রয়েছে। সঙ্গীত রচয়িতা হিসেবে তিনি তো রাজাধিরাজ। প্রেম, প্রকৃতি, পূজা, ঈশ্বর ভাবনা সবকটি দিকে তো রয়েছে তার অজস্র গানের কলি। কবিগুরু দেশে বিদেশে বহু জায়গায় আমন্ত্রিত হয়েছিলেন, গিয়েছেন ভ্রমণ করতে। বাইরের জগৎ থেকে কিছু বিষয় নিয়ে তিনি নিজের মনের মাধুরে মিশিয়ে রচনা করেছেন অসামান্য সব গীতিনাট্য। যেমন ধরুন বাল্মীকি প্রতিভা, ত্রঙ্গদা, শ্যামা, চণ্ডালিকা প্রভৃতি, যেগুলি একেবারে নতুন আঙ্গিকে তিনি নিজের অভিনয় করে দেখিয়েছেন। প্রত্যেকটি নাটক, নৃত্য, নাট্য মানবতার চরম সত্যকে প্রকাশ করেছিলেন। রবীন্দ্রনাথ একজন মানুষ ছিলেন না, তিনি ছিলেন মহামানব। তার মধ্যে মানবপ্রেম, প্রকৃতিপ্রেম, ভগবত প্রেম সব কিছু এত সুন্দরভাবে, এত পরিপূর্ণভাবে প্রকাশ পেয়েছিল যে সত্যি ভাবতে খুব অবাক লাগে। মানবপ্রেমিক কবি আমাদের শিখিয়েছেন মানুষকে ভালোবাসতে, ক্ষমার সুন্দর চোখে দেখতে। মানুষকে ভালোবাসলে ভগবানকে ভালোবাসা যায়। রবীন্দ্রনাথের গানে তরুণদের সর্বদা তিনি বুদ্ধিবীত করেছেন। কবিগুরু নারীকে সম্মান জানানোর কথা বলেছেন। নারী শুধু ভোগ্যপণ্য নহে, তার আপন সত্তায় সে মহীয়ান হতে পারে। সে কথা
রবীন্দ্রনাথ বহু কবিতায় বহু গানে বলে গিয়েছেন। প্রকৃতিপ্রেম তার কাব্য কবিতায় এত সুন্দরভাবে সঞ্জীভূত হয়েছে যে যার কোনো তুলনা হয় না। প্রত্যেকটি ঋতু, সে গ্রীষ্ম হোক, বর্ষা হোক, শরৎ হোক, হেমন্ত হোক, শীত হোক ও বসন্ত হোক, প্রত্যেকটি যেন জীবন্ত এক চরিত্র হয়ে উঠেছে রবীন্দ্রনাথের কাছে। হেসো হে বৈশাখ, শরৎ তোমার করুণ আলোঞ্জলি প্রভৃতি গানের মধ্যে দিয়ে প্রভৃতি ঋতুর সুন্দর বৈশিষ্ট্য যেভাবে আমরা পাই সেভাবে আর কোথাও পাওয়া যায় না। ঈশ্বর চিন্তা বা পূজা পর্যায়ে গানের মধ্যে দিয়ে তিনি দেখিয়েছেন দেবতা তো কোনো বদ্ধ ঘরে আবদ্ধ থাকতে পারে না। এত বছর পরেও রবীন্দ্রনাথের জীবন দর্শন, তার দৃষ্টি আজও আমাদের সমাজের জন্য দারুণভাবে প্রাসঙ্গিক। কারণ রবীন্দ্রনাথের জীবন দর্শন সৃষ্টি আমাদের এই অস্থিরময় জীবনকে সঠিক পথের রাস্তা দেখাতে পারে আত্মজ্ঞানের হাত থেকে আমাদের মুক্ত করতে, বদ্ধ আবহাওয়ার মধ্যে একটু খোলা হাওয়া এনে দিতে পারে। সঙ্গীত আলোকের এই ঝর্ণাধারায় কিছুক্ষণের জন্য হলেও মানুষের মনে একটু স্বস্তি আনতে পারে। তাই 25শে বৈশাখকে কবিগুরুকে প্রণাম জানিয়ে শেষ করছি আজকের আলোচনা।